আচ্ছা, সমুদ্রে বেড়াতে যেতে কার ভালো লাগে না বলুন তো? প্রায় কম-বেশি সকল মানুষেরই সমুদ্রে বেড়াতে যেতে খুব ভালো লাগে। আমার নিজেরও ভালো লাগে। এবং আমরা যখন সমুদ্র দেখতে যাই, সেখানে সবথেকে প্রিয় কাজটা হলো সমুদ্রের তট বরাবর একটু হাঁটা। সমুদ্রের সেই মিষ্টি হাওয়া গায়ে লাগিয়ে সেই পরিবেশটাকে রীতিমতো উপভোগ করা। এবং আমরা যখন সমুদ্রের কাছে যাই, সমুদ্র তটে থাকি, সেখানে আমরা দেখতে পাই যে সমুদ্রের সেই বিশাল ঢেউয়ের সাথে সাথে অনেক সামুদ্রিক জিনিস কিন্তু ওই তটের কাছে বিচে চলে আসে। এবং সেটা কোনো শঙ্খ হতে পারে, সেটা কোনো ঝিনুক হতে পারে। এই ধরনের অনেক সামুদ্রিক জিনিস আমরা অনেক সময় দেখি সমুদ্র তটে পড়ে থাকে। আমাদের হয়তো কোনো জিনিস দেখে একটু ইন্টারেস্ট জাগে, আমরা হয়তো হাতে নিয়ে সেটাকে দেখি। কিন্তু আমি আপনাদেরকে বলবো, আপনারা ধরুন সমুদ্রে বেড়াতে গেছেন, সমুদ্রের তট বরাবর হেঁটে বেড়াচ্ছেন বা এমনি দাঁড়িয়ে আছেন বা বসে আছেন। তো সমুদ্রের ঢেউয়ের সাথে যদি কিছু আসে, সেটা যাই হোক, কোনো শঙ্খ হোক বা কোনো ঝিনুক হোক, যদি সেটা আপনার হাতে তুলে দেখতে ইচ্ছে হয়, তাহলে দেখতে পারেন। কিন্তু আমি রেকমেন্ড করব, একদম সেই জিনিসকে কিন্তু বাড়িতে নিয়ে আসবেন না। যদি আপনার সামুদ্রিক কিছু জিনিস কিনতেই হয়, সেটা কোনো দোকান থেকে পারচেস করুন। সরাসরি সমুদ্র থেকে, সমুদ্রের জলে বয়ে আসা কোনো জিনিস একদম বাড়িতে নিয়ে আসবেন না। তার পিছনে বেশ কয়েকটা কারণ আছে। তো সেই কারণগুলো আমি আপনাদেরকে বলছি। তো তার আগে আমি বলি, আজকে আমি যে ঘটনাটা আপনাদেরকে বলবো, যিনি ঘটনাটা পাঠিয়েছেন, তার জীবন রীতিমতো নরক হয়ে গেছিল এই সমুদ্র তট থেকে জিনিস কুড়িয়ে আনতে। এবং সেটা কী ছিল জানেন? খুব স্বাভাবিক একটা জিনিস। উনি সমুদ্রের তট বরাবর হাঁটছিলেন। তো উনি দেখেন একটা শঙ্খ, খুব সুন্দর নিখুঁত একটা শঙ্খ সমুদ্রের জলের সাথে ঠিক ওনার পায়ের কাছে চলে আসে। এবং প্রথমে উনি খুব অবাক হয়ে যান যে একটা শঙ্খ এসছে আমার কাছে। তো উনি সেটা হাতে নিয়ে দেখেন এবং ওনার দেখে খুব ভালো লাগে। এবং সঙ্গে সঙ্গে উনি ঠিক করেন যে ওই শঙ্খটা উনি বাড়িতে নিয়ে আসবেন। তো সেই নিয়ে আসা, এবং তারপর থেকে ওনার জীবনটা রীতিমতো হেল হয়ে গেছে। এই ধরনের এই ঘটনাটা তো আমি আপনাদেরকে বলবই যে কেন এই রকম সিচুয়েশান এলো যে ওনার জীবনে একটা ভয়ঙ্করতম খারাপ সময়ের মধ্য দিয়ে ওনাকে যেতে হলো। বাট তার আগে আমি আপনাদেরকে বলবো যে এই ধরনের ধরুন সমুদ্রের ঢেউয়ের সাথে যে জিনিসগুলো ভেসে আসে, তার কিন্তু অনেক রকমের অ্যাসপেক্ট থাকতে পারে। দেখুন, ন্যাচারালি কোনো একটা জিনিস আসতেই পারে, সেটা সমুদ্রের জলের মধ্যে, সমুদ্রের জলের নিচে যে জগৎ রয়েছে, সেখানে তাদের জন্ম, সেখানেই সেই জিনিসগুলো থাকে, সামুদ্রিক জিনিস। তো সেগুলো জলের সাথে ভেসে আসা কিন্তু খুব একটা অস্বাভাবিক নয়। কিন্তু আজকালকার দিনে অনেক মানুষ কী করে, অনেক ধরনের ক্ষতি করে, অনেক ধরনের খারাপ ক্রিয়া আদি করে সেই জিনিসগুলো কোথায় ফেলবে? তো সমুদ্রে গিয়ে ফেলে দিয়ে আসে। এবং সেই জিনিসগুলো হয়তো একদম নিচে চলে যায় না, তো সেটা কখনো না কখনো জলের তোড়ে চলে আসতে পারে তটে। আবার কিছু কিছু জিনিস আপনারা যদি এরকম অনেক বিচ রয়েছে, আমাদের ইন্ডিয়াতে রয়েছে, ইন্ডিয়ার বাইরেও এরকম কিছু বিচ রয়েছে, সেখানে আমি ইভেন এটাও দেখেছি যে ওখানে না রীতিমতো ওয়ার্নিং দেওয়া থাকে। কারণ এমন কিছু জিনিস ওইখানে আসে আর কি, এমন কিছু ছত্রাক জাতীয় জিনিস যেটাকে দেখে হয়তো আপনার মনে হবে না, কিন্তু সেগুলো কিন্তু প্রবল বিষধর হয়। সেটা যদি আপনি হাত দিয়েও টাচ করেন, আপনার কিন্তু শরীরে বিষ চলে আসতে পারে। তো সেই রকমের হ্যাজার্ডও কিন্তু থাকে। তাই আমি বলবো যে আপনারা যখন সমুদ্রে যাবেন, বেড়াতে যাবেন, তো অবশ্যই সচেতন থাকবেন। আর চেষ্টা করবেন সমুদ্রের ঢেউয়ে উঠে আসা কোনো জিনিস সরাসরি বাড়িতে না আনতে। তো আজকে যে ঘটনাটা আমি আপনাদেরকে বলবো, সেটা কিন্তু সত্যি একটা শিক্ষামূলক ঘটনা। এবং আমি শিওর আপনারা যারা যারা ঘটনাটা শুনছেন, আপনাদের চোখ খুলে যাবে। কারণ এইভাবেও যে বিপদ আসতে পারে, এবং সেটা যে কী লেভেলের বিপদ ছিল, আমি যখন পড়লাম না পুরো ইমেলটা, আমার নিজেরই ভীষণ খারাপ লাগছে এবং খুব ভয়ও লাগছিল যে আচ্ছা এইরকমও হয়। তো আমি সকলকে রিকোয়েস্ট করব, কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আর প্লিজ আপনার আজকের ঘটনাটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিন। কারণ দেখুন, সমুদ্রে বেড়াতে প্রায় প্রত্যেকটা মানুষই যায়। দীঘা, পুরী, মন্দারমণি, এই জায়গাগুলো তো আছেই। তাছাড়াও ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন জায়গায় অনেক মানুষই সমুদ্রের টানে গিয়ে থাকে। কিন্তু সেখানেও যে অনেক বিপদ লুকিয়ে থাকতে পারে, সেটা হয়তো অনেকেই জানেন না। তো এই ঘটনাটা যদি বেশি বেশি করে আপনারা শেয়ার করেন, তাহলে কিন্তু অনেক মানুষ কিন্তু একটু কনসাস হতে পারে। সেই জন্যই বলছি। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত।
আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন এবং ভূত ভগবান চ্যানেলের ঘটনা মন দিয়ে শুনছেন। আর সত্যি যদি আপনাদের আমাদের চ্যানেলের ঘটনাগুলো ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে, সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে ইমেল করে পাঠিয়ে দিতে পারেন। ইমেল আইডি আমাদের ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। আজকে আর একদম কথা বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছি আজকের ঘটনায়। এখন আমি যেই ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি, সেই ঘটনাটা আমাকে পার্থ সারথীবাবু লিখে পাঠিয়েছেন। উনি ইমেলটা শুরুই করেছেন যে, ম্যাডাম, দীর্ঘ ছটা বছর খুব খারাপ কেটেছে আমাদের। আমি, আমার স্ত্রী এবং আমার একমাত্র মেয়ে, এই তিনজনের আমাদের সংসার। 6টা বছর বিগত এতটা খারাপ যাবে সেটা আপনার স্বপ্নেও কল্পনা করতে পারিনি। তো সেই 6টা বছরের তিক্ত এবং ভয়ঙ্কর অভিজ্ঞতা কাটিয়ে বর্তমানে আমরা একটু ভালো আছি। আপনি প্লিজ প্রে করবেন যেন আমরা এবার থেকে একটু ভালোই থাকি। তো প্রথমেই এই কথাটা পড়ে আমার না খুব অদ্ভুত লাগছিল, খুব খারাপ লাগছিল যে একটা মানুষ তার পরিবারকে নিয়ে থাকেন, সে 6টা বছর এতটা খারাপ কাটিয়েছেন, এটা জেনেই আমার মনটা খুব খারাপ হয়ে যায়। যাই হোক, তো আমি ইমেলটা পড়া কন্টিনিউ করি। তো উনি ঠিক যেভাবে লিখেছেন আমি ঠিক সেইভাবেই আপনাদেরকে বলছি। তো এই যে বললাম যে প্রচুর মানুষই আছেন যারা সমুদ্রে বেড়াতে যেতে খুব ভালোবাসেন। আর যেহেতু ঘটনাটা আজকে যিনি পাঠিয়েছেন তিনি ভীষণ রকমভাবে কাজে ব্যস্ত থাকেন, সারা বছর ভীষণ রকমভাবে ওনার ওয়ার্ক প্রেশার যায়। তো সেই জন্য ওনার মাঝে মধ্যেই মনে হয় যে একটু ঘোরাফেরা না করলে, একটু বাড়ির বাইরে না বেরোলে ওনার মাইন্ডটা ফ্রেশ হবে না। তো এইরকম উনি ওনার স্ত্রীকে আর মেয়েকে নিয়ে মাঝে মধ্যেই কখনো দার্জিলিং, কখনো সিকিম, কখনো দীঘা, কখনো পুরী, এইরকম ওনারা মাঝে মধ্যেই গেছেন। ইভেন এই ঘটনাটা যেখানে ঘটেছে মন্দারমণিতে, তো সেই মন্দারমণিতেও কিন্তু এর আগে উনি দুবার গেছেন। এবার যখন এইবার ওনাদের স্থির করলেন যে মন্দারমণি যাবেন, ওনার মেয়ে বীচ ভীষণ ভালোবাসে। এবং যখন ঘটনাটা ঘটে তখন ওনার মেয়ে ক্লাস 8-এ পড়তো। তো ওনার মেয়ে বলল যে, বাবা কোথাও বিচে নিয়ে চলো, তাহলে যদি যাই। এবং ওনার মেয়েই কিন্তু হোটেল পছন্দ করে রীতিমতো বুকিংটা উনিই করেন, বাট কোন হোটেলে থাকবে, কী ধরনের রুম নেবে, সবটাই কিন্তু ওনার মেয়ে ঠিক করে দেয়। এবার পার্থসারথীবাবু ওনার স্ত্রী আর মেয়েকে নিয়ে নিজের গাড়ি নিয়ে কলকাতা থেকে মন্দারমণির উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। এবং ওই যে বললাম যে ওনার এই গাড়ি নিয়ে এদিক ওদিক যাওয়ার অভ্যেস কিন্তু অনেক পুরনো। যাই হোক, তো ওনারা নির্দিষ্ট সময় ওখানে গিয়ে পৌঁছেও যান এবং সেখানে ওনারা পৌঁছতে প্রায় ওই দুপুর গড়িয়ে যায়। এবং ওনারা যে হোটেলটায় ছিলেন সেই হোটেলটা থেকে কিন্তু বিচ খুব একটা দূরে নয়। এবার অতটা ড্রাইভ করে এসে ওনার একটুখানি হাত পা ব্যথা করছিল, তো সেই জন্য ওনারা সেদিন আর বেশিক্ষণ বিচের দিকে থাকেনি। কিছুক্ষণ পরেই রুমে চলে আসে এবং খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে সকলে মিলে। পরের দিন ওনারা যখন এরকম ঘুরতে যেতেন, খুব একটা বেশি হেকটিক শিডিউল থাকতো না, কারণ ওনারা বিচে একটু সময় কাটাবে। তারপরে যেহেতু বিচের সামনেই একদম সংলগ্নই হোটেল, ফলে আশপাশটা একটু ঘুরবে, এইটাই ছিল ওনাদের প্ল্যান। আর টোটাল ট্যুরটা ছিল কিন্তু ওনাদের ওই 2 রাত 3 দিনের। তো একটা রাত তো কেটে গেল। তো পরের দিন ওনারা খাওয়া দাওয়া করে বিচে, এমনি সকালবেলাটা একবার যায়, তারপরে আবার বিকেলবেলা ওনারা খাওয়া দাওয়া করে সকালবেলা একবার বিচে গিয়ে ওখান থেকে ওনারা গাড়ি নিয়ে একটু ঘুরতে যায়। তারপরে মোটামুটি ওই 3টে 3:30 নাগাদ চলে আসে রুমে। তারপরে আবার ফ্রেশ ট্রেশ হয়ে ওনাদের ভাবলো যে একটু বিচের সামনেটা ঘুরে আসি। তো ওনার মেয়ে ভীষণ রকমভাবে বই পড়তে ভালোবাসে এবং ওনার মেয়ে, উনি যেটা লিখেছেন যে ওনার মেয়ে ল্যাপটপে বই পড়ে। আর মেয়ে গেম খেলতে খুব ভালোবাসে। তারপরে বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল যে জার্নালগুলো বেরোয় সেই জার্নালসগুলো পড়তে খুব পছন্দ করে ওনার মেয়ে। তো ওনার মেয়ে বলল যে, একটা খুব ইন্টারেস্টিং জিনিস পড়ছি, আমার পক্ষে এখন বেরোনো সম্ভব না, এটা আমি ছেড়ে দিতে পারবো না,
তো তোমরা বিচে হেঁটে আসো, আমি রুমেই থাকি। তো ওনার মানে পার্থবাবু এবং ওনার স্ত্রী বলে যে আমরা তো কালকে চলে যাব, তুমি একটু চলো, একটু দেখে নাও। তখন বলছে না না, আমি একটা খুব ইন্টারেস্টিং জায়গায় আছি, এটা ছেড়ে আমি যেতে পারবো না। এবার ওনার মেয়ে এরকমই স্বভাবের আর কি, মানে খুব মুডি এবং পড়তে ভীষণ ভালোবাসে। মানে ওর পড়ার আগে মানে খাওয়া দাওয়া ভুলে যায় পড়াশুনোর আগে, এবং সেই সময় ও একটা জার্নাল পড়ছিল। তো উনি ভাবলেন যে ঠিক আছে, মেয়ে যখন বলেছে বেরোবে না, তো ওকে কারোর সাধ্য নেই বের করা। তো ওনারা দুজনে মেয়েকে হোটেলে রেখে, এবং হোটেলটা খুব বেশ বড় নাম করা একটা হোটেল, যথেষ্ট সেফ। আর ওনার মেয়ে এমনিতেও খুব ম্যাচিওর পারসন। তো ওনারা সামনেই যেহেতু বিচ, ওনারা ভাবলেন যে ঠিক আছে, আধা ঘন্টা একটু বিচে হেঁটে আসি, একটু চা টা খেয়ে আসি, তারপরে আধা ঘন্টার মধ্যেই ওনারা চলে আসবে। তো ওনারা হাঁটতে গেছে, এবং সেদিন ওয়েদারটা খুব একটা ভালো ছিল না। মানে ভালো ছিল না বলতে বৃষ্টি হচ্ছিল না, কিন্তু বেশ হাওয়া দিচ্ছে এবং আকাশে কালো মেঘ রয়েছে, মানে যে কোনো মুহূর্তে ঝেঁপে বৃষ্টি আসতে পারে। তো খুব হাওয়া দিচ্ছে, এমনিই সমুদ্র তটে হাওয়া তো থাকেই, সেদিন যেন আরও বেশি হাওয়া দিচ্ছে। তো ওনার স্ত্রীও এই বিচ বরাবর হাঁটতে ভীষণ পছন্দ করে। তো ওনারা কি করেন, ওনারা জুতোটা বিচের একটু আগেই খুলে ওনারা ওই বিচ বরাবর হাঁটছেন, এবং মাঝে মধ্যে ওই জলটা এসে পায়ে লাগছে। খুব সুন্দরভাবে একটা মানে ওনারা সেই সামুদ্রিক পরিবেশকে উপভোগ করছিলেন। এবং সেই সময় ওনারা কোনো একটা পারিবারিক কিছু ব্যাপার নিয়ে দুজনে মিলে কথা বলছে। তো কথা বলতে বলতে হঠাৎ করেই যখন ওনারা হাঁটছেন, এমন সময় সমুদ্রের একটা ঢেউ আসে, এবং ঢেউটা আসার পরে ঠিক ওনার স্ত্রীর পায়ের কাছে একটা সুন্দর শঙ্খ রেখে যায়। মানে সমুদ্রের ঢেউয়ের সাথে ধরুন এই ধরনের ঝিনুক, শঙ্খ, আরও বিভিন্ন সামুদ্রিক জিনিস, এগুলো তো আসে, সেটা তো আপনারাও জানেন, এটা তো খুব একটা অস্বাভাবিক কিছু নয়। তো শঙ্খ এসছে হঠাৎ করে, এটা কিন্তু মানে পার্থসারথীবাবু বা ওনার স্ত্রীর আগে কেউ কোনোদিনও না ওরকম সমুদ্রের জলের সাথে শাঁখ আসতে দেখেনি। তো ওটা দেখে ওনার স্ত্রী বলছে, এ বাবা, এটা তো একটা শাঁখ, বলে উনি ওটাকে হাতে ধরেছে। তো দেখছে একটা সুন্দর নিখুঁত সুন্দর একটা শাঁখ, এবং শাঁখের যে উপরের দিকের অংশটা, সেটায় না ওরকম দাঁত দাঁত মতো করা আছে, এবং শাঁখটা এক ঝলকে যদি মানে যে কেউ দেখে তার কিন্তু অদ্ভুত সুন্দর লাগবে, কারণ ওই রকম সুন্দর শাঁখ খুব একটা কিন্তু দেখা যায় না। এবার আপনারা হয়তো অনেকেই জানেন যে অ্যাকচুয়ালি শাঁখের যে খোলস, তার ভিতরে কিন্তু একটা প্রাণী থাকে। এবার উনি যখন ওই শাঁখটাকে হাতে তোলেন, উনি দেখেন যে শাঁখটার ভিতরে মানে যে জীবন্ত যে প্রাণী থাকে সেরকম কিছু নেই, কিন্তু শাঁখটার ভিতরে মানে ওই সমুদ্রের নোনা বালি ঠালি জল এসব রয়েছে। তো এই জিনিসটা এত সুন্দর, শাঁখটা ওনার দেখেই না মানে খুব ভালো লেগে যায়, এবং উনি ভাবেন যে বাহ, এত সুন্দর একটা শাঁখ আমি মানে আবার সমুদ্রের জলে ফেলে দিয়ে বা এই বিচে ফেলে দিয়ে যাব। তো উনি তখন ওনার স্বামীকে বলে যে এই শাঁখটা আমরা বাড়ি নিয়ে যাই না গো, কি সুন্দর দেখতে শাঁখটা। আর সত্যিই শাঁখটা মানে পুরো শ্বেত শুভ্র একটা দারুণ শাঁখ। তো পার্থসারথীবাবু উনিও আর অত কিছু বোঝেনি, তো উনি বললেন হ্যাঁ ঠিক আছে, নিয়ে চলো, বেশ সুন্দর। তো শাঁখটার ভিতরে না মানে ওই যে প্রাণীটা থাকে তার কিছুটা অংশ মানে লাল লাল কিছু কিছু অংশ ছিল। তো ওনার স্ত্রী কী করে, সমুদ্রের জলেই ওই শাঁখটাকে দুবার ধুয়ে উনি একটা ব্যাগ নিয়ে বেরিয়েছে, তো ব্যাগের মধ্যে ভরে নেয়। তারপর ওনারা কিছুক্ষণ হাঁটাহাঁটির পরে ওই বিচের সামনে একটা জায়গা থেকে একটু চা এবং স্ন্যাক্স কিনে বাড়ি চলে আসে, বাড়ি বলতে হোটেলে চলে আসে। এবং হোটেলে চলে এসে উনি ওনার মেয়েকে শাঁখটা দেখান। ওনার মেয়ে বললো, বাহ, কি সুন্দর দেখতে। তো বললো যে তুমি কোথায় পেলে? তো ঘটনাটা বলে যে এভাবে সমুদ্র তট বরাবর হাঁটছিল, তো তখন এই শাঁখটা দেখতে পেয়েছে। তো ওনার মেয়েরও জিনিসটা খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে, কারণ শাঁখটা এত সুন্দর দেখতে। এবং শাঁখের উপরে না রীতিমতো মানে ওই যে উপরের দিকে যে ওই যে বললাম বডির অংশটা, সেখানে না অদ্ভুত একটা উঁচু নিচু করে না মনে হচ্ছে যেন একটা কোনো কারুকার্য করা, মানে সেটা হাতে করে কোনো কারিগর করেছে সেটা নয়, মানে প্রাকৃতিকভাবেই একটা সুন্দর কারুকার্য মতো করা রয়েছে, মানে যেটা দেখে ওনাদের আরও ভালো লাগে এবং আরও অদ্ভুত লাগে। যাই হোক, তো সেই রাতটা ওনারা ঠিকঠাক মতোই ঘুমোন, এবং পরের দিন সকালে ওনাদের ওই মন্দারমণি থেকে আবার গাড়ি করে বাড়ি আসার পালা।
এইবারে ওনারা যখন বাড়ি ফিরছিলেন তখন ওনাদের আর কি ওখান থেকে ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাওয়ার কথা ছিল, বাট কিছু একটা কারণের জন্য ওনাদের বেরোতে বেরোতে একটু দেরি হয়ে যায়। এবার ওই যে বললাম যে আগের দিন থেকেই ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, আকাশে প্রচণ্ড কালো মেঘ, প্রচণ্ড আর কি মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বৃষ্টি আসবে। তো ওনারা ভাবছিলেন যে বৃষ্টিটা না শুরু হয়ে যায়, কারণ প্রবল বর্ষণে বুঝতেই পারছেন ড্রাইভ করাটা ডিফিকাল্ট হয়ে যায়। আর যেহেতু ডিস্টেন্স আছে, মন্দারমণি থেকে কলকাতা আসতে হবে, সেটা তো একদম কম ডিস্টেন্স নয়। তো ওনারা মানে পার্থবাবু ড্রাইভিং শুরু করার কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। এবার মানে বৃষ্টি প্রচণ্ড পড়ছে, এবার ওনারা হাইওয়ে দিয়ে গাড়ি চালাচ্ছে, কিন্তু হাইওয়েতে ভিজিবিলিটি ভীষণ রকমভাবে কমে গেছে। এবার যেহেতু অনেকটা তখনও ডিস্টেন্স বাকি রয়েছে এবং পরের দিন ওনাকে ওনার কাজে যেতে হবে, মানে সেদিন কোনো না কোনোভাবে ওনাকে বাড়ি ফিরতেই হতো। এবার ভাবলো যে না, এখনই যদি আমি দাঁড়িয়ে পড়ি, এরপরে যদি বৃষ্টি আরও বাড়ে তাহলে বাড়ি পৌঁছতে পৌঁছতে অনেক রাত হয়ে যাবে। তো উনি মানে প্রবলেম থাকা সত্ত্বেও উনি ড্রাইভিং কন্টিনিউ করেন। যেহেতু ভিজিবিলিটি কমে গেছিলো সেই জন্য উনি মানে স্পিডটা কমই রাখেন। যাই হোক, তো উনি যেটা লিখেছেন যে এর আগেও কিন্তু উনি গাড়ি নিয়ে মন্দারমণি এসেছেন এবং ওই রাস্তাটা, যে রাস্তা দিয়ে ওনাকে ফিরতে হবে, রাস্তার মধ্যে তো খুব বেশি ভ্যারিয়েশন নেই। তো উনি লিখছেন যে কিছুক্ষণ পর থেকেই, মানে যখন থেকে উনি গাড়ি চালানো শুরু করেন তার কিছুক্ষণ পর থেকেই না ওনার ভীষণ পাজাল লাগছিল। মানে রাস্তা একবার উনি বাঁদিক যাচ্ছেন, একবার ডান দিক যাচ্ছেন, মানে কেন জানি না মনে হচ্ছে মানে উনি একদম কনফিডেন্স পাচ্ছিলেন না। এবার প্রথমে উনি ভাবেন যে এরকম বৃষ্টি হচ্ছে সেই জন্য হয়তো আমার মানে একটা প্যালপিটেশন হচ্ছে বা আমি হয়তো কনফিডেন্স পাচ্ছি না ড্রাইভ করতে। বাট এটাও কিন্তু উনি মেনশন করেছে যে এটাও কিন্তু ওনার পক্ষে খুব একটা স্বাভাবিক নয়, কারণ উনি প্রচুর ড্রাইভ করেছেন। উনি যবে থেকে গাড়ি কিনেছেন তবে থেকে উনি নিজেই গাড়ি ড্রাইভ করেন, কোনোদিনও কোনো ড্রাইভার রাখেননি। ফলে প্রবল বর্ষণে ড্রাইভ করার অভ্যাস ওনার রীতিমতো আছে। তাই হঠাৎ করে বৃষ্টি হচ্ছে বলে ওনার এরকম পাজাল লাগবে বা উনি বুঝতে পারছে না, বা রাস্তা মনে হচ্ছে যেন গুলিয়ে যাচ্ছে, উনি 2-3 বার রাস্তা ভুলও করেন। তো খুবই পাজলড হয়ে যায়। তো এরকম করেই যখন উনি বুঝতে পারছেন যে উনি ঠিকমতো গাড়িটা হয়তো চালাতে পারছেন না, তো সেই সময় ওনার মনে হলো যে না, এইভাবে হাইওয়েতে গাড়ি চালানোটা একটু রিস্কি হয়ে যাচ্ছে, কারণ পাশ দিয়ে অনেক সময় বড় বড় লরি টরি পাস করছে। তো উনি ভিতরের একটা রাস্তা নিলেন, মানে হাইওয়েটা অ্যাভয়েড করার চেষ্টা করলেন, কারণ হাইওয়েতে যদি সামান্য ভুলচুক হয় সেক্ষেত্রে বড়সড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো সেই জন্য উনি ভাবলেন যে ঠিক আছে, সময় হয়তো বেশি লাগবে, বাট আমি ভিতরের রাস্তা দিয়ে রিল্যাক্স হয়ে গাড়ি চালাই। এবার সেই গাড়ি চালাতে চালাতে উনি বলছেন যে আমি খুব টেনশনে ছিলাম সেটা নয়, বৃষ্টিও যে তখন প্রবল পড়ছিল সেটাও নয়, হালকা হালকা বৃষ্টি পড়ছে তখন। হঠাৎ করেই কী করে কী হলো উনি জানেন না, রাস্তার ঠিক পাশেই একটা ধানি জমি ছিল। উনি মানে ওই সময় এমন নয় যে ওনার গাড়ির পাশ দিয়ে কোনো বড় গাড়ি যাচ্ছিল বা কোনো গাড়ি ওনাকে ধাক্কা মেরে চলে গেছে, সেরকম কিচ্ছু না। হঠাৎ করেই ওনার মনে হলো যে গাড়িটা ওনার কন্ট্রোলে নেই এবং গাড়িটা স্লিপ করে ওই রাস্তা সংলগ্ন যে ধানি জমি ছিল সেখানেই কিছুটা ঢুকে যায়। এবং এইরকম একটা যখন ঘটনা ঘটে তখন গাড়িতে একটা ভালো রকমের ঝাঁকুনি হয়, কারণ মানে ফট করে উনি খুব জোরে ব্রেকটা কষেছে। আর মানে রাস্তা থেকে মানে একটা জিনিস ভগবানের খুব কৃপা ছিল যে রাস্তা থেকে ওই জমিটার ঢালটা সুন্দরভাবে ছিল, মানে এটা যদি অনেকটা ডিপ হতো সেক্ষেত্রে কিন্তু গাড়িটা বাউন্স করতে পারতো, বাট সেরকম কিছুই হয়নি। জাস্ট গাড়িটা গিয়ে ওই ধানি জমি ওই মানে স্লোপ দিয়ে নেমে গিয়ে ধানি জমিতে গিয়ে ওই কাদা মাটিতে আটকে যায়। যেহেতু বর্ষা বৃষ্টি হচ্ছিল ফলে মাটিতে প্রচুর জল কাদা ছিল, তো সেখানে গিয়ে আটকে যায় এবং চাকাটা আটকে যায় আর একটা ঝাঁকুনি হয়, এর থেকে বেশি কিছু হয় না। এবং উনি বা ওনার স্ত্রী, ওনার মেয়ে কেউই কিন্তু কোনোরকমভাবে ইনজিওর হয়নি। কিন্তু ঘটনার আকস্মিকতায় 3জনই প্রচণ্ড সারপ্রাইজড হয়ে যায় এবং পার্থবাবু যিনি ড্রাইভ করছিলেন তিনি কিন্তু বেশ ভয় পেয়ে যান এবং উনি কিছু মুহূর্তের জন্য বুঝতে পারছিলেন না যে ব্যাপারটা কী হলো এবং কী করে হলো। কারণ এর আগে বৃষ্টি যখন প্রবল পড়ছিল তখন ব্যাপারটা আলাদা ছিল, তখন যদি এই ঘটনাটা ঘটতো উনি তাও মেনে নিতে পারতো যে ঠিক আছে আমি দেখতে ভুল করেছি সেই জন্য ঘটনাটা ঘটেছে। বাট এক্ষেত্রে যে কী করে কীভাবে কী ঘটনাটা ঘটে গেল সেটা না উনি নিজেও বুঝতে পারলেন না,
যে মুহূর্তের জন্য স্টিয়ারিংটা ওনার কন্ট্রোল থেকে কি করে বেরিয়ে গেল। যাই হোক, তো এবার তো মুশকিল, একা ওই জায়গা থেকে গাড়ি তোলা তো খুব একটা সম্ভব নয়, বাট ওনার গাড়িতে না সবসময় এমার্জেন্সি গাড়ি ঠিক করার যে টুলস থাকে সেটা ওনার ডিকিতে অলওয়েজ থাকতো। যাই হোক, তো উনি যখন গাড়ি থেকে ওই টুলসগুলো বের করছেন এবং উনি দেখেন যে গাড়ির একটা চাকা কিন্তু ওই কাদা মাটিতে ভালো রকম ডিপ হয়ে ঢুকে গেছে। তো সঙ্গে সঙ্গেই ওখানকার স্থানীয় 4-5 জন মানুষ ঘটনাটা দেখতে পেয়ে ছুটে আসে এবং তাদের চেষ্টায় এবং ওই টুলসগুলো যেহেতু ছিল, উনি সবাই মিলে আর কি গাড়িটাকে তুলতে পারে। এবং মানে ওখানে একজনের সামনে গ্যারেজ ছিল, তো সেই গ্যারেজ থেকে মোটা দড়ি ফড়ি সব কিছু আনে এবং ওখানে মোটামুটি ওনাদের 40 মিনিট লেগে যায় গাড়িটাকে আবার পুরোপুরি রাস্তায় তুলতে। তো খুবই বড় একটা বিপদ ঘটতে ঘটতে সেদিন কিন্তু ওনারা বেঁচে যায়। এবং বাকি পথটুকু পার্থবাবু যেটা লিখেছেন ইমেলে, যে আমি জানি আমি কীভাবে ড্রাইভ করেছি, মানে আমি এত বছর ধরে ড্রাইভ করছি, অনেক এক্সট্রিম কন্ডিশনে আমি ড্রাইভ করেছি, খুব খারাপ রাস্তা, পাহাড়ি রাস্তা, কিন্তু কখনো আমার সাথে এরকম কোনো ঘটনা ঘটেনি। তো বুঝতেই পারছেন উনি ওনার ফ্যামিলি নিয়ে ড্রাইভ করছিলেন, কতটা মানে ভয় পেয়ে গেছিলেন এরকম একটা ঘটনা ঘটার পরে। যাই হোক, তো ওনারা অনেক রাত হয়ে যায় বাড়ি ফিরতে এবং তারপরে ওনারা এসে শুয়ে পড়ে। তো পরের দিন উনি গাড়িটা ভালো করে দেখেন, তো দেখে যে গাড়ির যে ওই যে দিকটার চাকাটা পড়েছিল সেখানে মাইনর 2-4টে একটু ড্যামেজ হয়েছে, একটু স্ক্র্যাচ পড়েছে। তো উনি ভাবলেন যে ঠিক আছে, এইটুকুর জন্য আর গাড়ি দেবো না, থাক যা আছে থাক, এটা এমন কিছু মেজর বিষয় নয়। তো গাড়িটা ওরকমই উনি রেখে দেয়। যাই হোক, এরপরে 2-3 দিন কেটে যায় এবং 2-3 দিনে ওনারা এই বিষয়টা একটু ভুলে যান। মানে 1-2 দিন তো ওনাদের নিজেদেরও একটু মনটা খারাপ ছিল যে হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটে গেল। তো এবারে ওনার স্ত্রী 2-3 দিন পর আর কি, এই ঘটনা 2-3 দিন পরে ওনার স্ত্রী হঠাৎ করেই বিকেলবেলা, ছুটির দিন ছিল, ওনার অফিস ছুটি ছিল, তো বিকেলবেলা ওই যে শাকটা ছিল সেই শাকটা না মানে ঘুরে এসে উনি শাকটা একটা ওই ছোট ব্যাগের মধ্যে, একটা ঝোলা ব্যাগের মধ্যে করে উনি রেখে দিয়েছিলেন। তো সেদিন বিকেলবেলা হঠাৎ করেই ওই শাকটা বার করে উনি নিজেও দেখছেন, ওনার হাজব্যান্ডকেও দেখাচ্ছে, পার্থবাবুকে। তো দেখাতে দেখাতে বলছে যে এত সুন্দর জিনিসটা, মানে যখনই আমি এই জিনিসটার দিকে তাকাই আমার এত মনটা ভালো হয়ে যায় যে কী বলবো, এত সুন্দর একটা প্রাকৃতিক জিনিস এভাবে পেয়ে যাব কোনোদিন ভাবতে পারিনি। তাও আবার মন্দারমণিতে যে এগুলো খুব ওঠে বা ওখানকার বিচে যে পাওয়া যায় তা কিন্তু নয়। দেখবেন কিছু কিছু বিচে না অনেক বেশি এই জিনিসগুলো ওঠে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই বিচে কিন্তু সেরকম কোনো কিছু খুব একটা দেখা যায় না। তো ওটা হাতে নিয়েই না ওনার স্ত্রী এমনি টুকটাক গল্প করছিল, গল্প করতে করতে হঠাৎ করেই ওনার স্ত্রী বলে যে মানে ওনার এক মামার কথা বলছিলেন, মানে সেই মামা হচ্ছে ওনার স্ত্রীর মানে ডাইরেক্ট মামা নন, ওই সম্পর্কে মামা হন এইরকম, কিন্তু ওনার সাথে সম্পর্কটা ভীষণ ভালো। তো উনি অনেক দিন মানে ওনার সাথে এমনি ফোনে যোগাযোগ হয়, কিন্তু অনেক দিন বাড়িতে আসে না। তো বলছি যে মামার সাথে অনেক দিন দেখা হয় না, 3-4 বছর হয়ে গেল, খুব মামার কথা মনে পড়ে জানো তো। সেদিনও মামার সাথে ফোনে কথা হলো, মামাও বলছিল যে অনেক দিন তোর সাথে দেখা হয় না, যদি মামার সাথে একবার দেখা করতে পারতাম খুব ভালো হতো। এবার ওই মামার যে প্রচুর বয়স হয়ে গেছে তা কিন্তু নয়, মানে বয়স হয়েছে কিন্তু খুব বৃদ্ধ সেটা নয়, বা ওনার শরীর যে খুব খারাপ সেটাও নয়, মানে উনি এখন অন্য একটা জায়গায় থাকেন, কিন্তু সেখান থেকে ওইভাবে আসা যাওয়াটা করা হয় না, অনেকটাই দূরে থাকেন, মানে দেশের বাইরে থাকেন। তো এটা শোনার পরে পার্থবাবু বলে যে দেখো উনি তো এখন অনেক দূরে থাকে, তো নিশ্চয়ই দেখা হবে, কারণ ওনাদের এক আত্মীয়ের পরের বছর বিয়ে ছিল, তো সেই বিয়েতে সব আত্মীয় স্বজনের একসাথে হওয়ার কথা। তো সেটাই পার্থবাবু বলেন যে ঠিক আছে, তোমার খারাপ লাগছে বুঝতে পারছি, কিন্তু একটু ওয়েট করো, কয়েকটা মাস, পরের বছর তো ওর বিয়ে আছে, তখন তো নিশ্চয়ই ওই মামা আসবেন। তো উনি তখন বলে হ্যাঁ সে তো ঠিকই। তো এইসব টুকটাক কথা হয় এবং উনি শাকটা রেখে দেয়। এইবারে ওই শাকটা উনি তো ওনাদের যে শোকেস ছিল সেই শোকেসের মধ্যে রেখে দিয়েছে ওনার স্ত্রী। এবার তার ঠিক 2 দিন পরে, মানে ওই
ঘটনাটা হলো, মানে উনি ওই শাকটা হাতে নিয়ে ওই কথাগুলো বললেন, ঠিক তার 2 দিন পরে হঠাৎ করেই ওই মামা ফোন করেছে, মানে যে মামার কথা আর কি উনি খুব মনে করছিলেন। তো সেই মামা ফোন করেছে এবং ফোন করে ওই মামা হঠাৎ করে ওনার স্ত্রীকে বলছে যে ওনাদের আর কি কিছু বিষয় সম্পত্তির একটা মানে মামলা মোকদ্দমা চলছিল, তো সেটারই নিষ্পত্তি হবে, তো সেই জন্য ওনাকে আসতে হবে, মানে ওনার সাইনের দরকার আছে এবং এবারে ওটা পুরোপুরি নিষ্পত্তি হয়ে যাবে, তো সেই জন্য ওরা আসবে। তো এটা শুনে না ওনার স্ত্রীর ভীষণ আনন্দ হয়, কারণ ওনার খুব ইচ্ছে করছিল যে ওনার মামার সাথে একটু গল্প করবে। আর বিশেষত ওনার স্ত্রীর যিনি মা, অর্থাৎ পার্থবাবু যিনি শাশুড়ি মা, তার সাথে ওনার ওই মামার বহুকাল আর কি দেখা নেই, মানে কথা হয় কিন্তু সামনাসামনি দেখা নেই। তো ওনার স্ত্রী তো ভীষণ খুশি হয়ে যায়, বলছে মামা তুমি আসবে, বাহ খুব ভালো কথা, তুমি কিন্তু আমার এখানেই উঠবে। তুমি ওনাদের আর কি বাড়ি আছে, কিন্তু বলছে যে দেখো ওই বাড়ি তো ধুলো ময়লা হয়ে পড়ে আছে, বহুদিন তোমাদের থাকা হয় না, তো তোমরা যে কদিন থাকবে আমার এখানেই কিন্তু থাকবে, আমি মাকেও ডেকে নেব, তো মায়েরও তোমার সাথে অনেক দিন দেখা আলাপ হয় না, তো খুব আনন্দ মজা করব। আর ওই মামা কিন্তু ভীষণ আমোদে প্রকৃতির মানুষ, খুব গল্প গুজব করতে ভালোবাসে, গান ভালো করেন। তো এরকম আর কি কথা হলো। তো পার্থবাবু যখন অফিস থেকে ফেরে, তো ওনার স্ত্রী বলছে যে দেখো আমি তোমাকে এই 2 দিন আগেই বলছিলাম না যে ওই মামার সাথে দেখা হলে খুব ভালো হতো, দেখো মামা আসবে। তো উনি ভাবলেন যে বাহ এটা তো বেশ ভালো, তুমি দেখা করতে চাইছিলে, তোমার মনে ইচ্ছে হচ্ছিল, দেখো ঠিক 2 দিন পরেই ওনার আসার কথা শুনতে পেলে। যাই হোক, তো ওরকম দিন 10 পরে উনি এলেন। আসার পরে বাড়িতে খুব হই হুল্লোড়, সব আনন্দ খুব ভালো মতো হলো এবং গল্প হচ্ছে বাড়িতে, ওনার মামলা মোকদ্দমা নিষ্পত্তি সব হয়ে গেছে। তো কথা প্রসঙ্গে ওনার যিনি মানে ওই মামা, তাকে এই পার্থবাবুর স্ত্রী ওই শাকটা দেখাচ্ছে, বলছে যে জানো মামা, এবারে যখন আমরা মন্দারমণি গেছিলাম এই জিনিসটা পেয়েছি, দেখো কি সুন্দর, এটা একদম আমার সমুদ্রের ঢেউয়ের জলের সাথে একদম আমার পায়ের কাছে চলে এসেছিল। এবারে ওনার মামা না ওটা হাতে নিয়ে বলছে বাহ এ তো অপূর্ব সুন্দর। আর ওই রকম একটা শাক উনি লিখেছেন যে আমি ছবি তুলিনি কখনো, কিন্তু শাকটা সত্যি যে দেখতো মানে সে তারই চোখ আটকে যাবে, এত সুন্দর দেখতে শাকটা। তো ওনার মামা হাতে নিয়ে বলছে বাহ কি ভালো কি সুন্দর। তো তখন ওনার স্ত্রী আর কি বলছে যে মামা তুমি তো আরও কটা দিন আছো এখানে, তো চলো না আমরা একটু ঘুরতে যাই, চলো একবার মন্দারমণি বা দীঘা চলে যাই কাছাকাছির মধ্যে, আবার তুমি অত দূর চলে যাবে, আবার আসবে আরও কয়েক মাস পরে, ওই ওদের বললাম এক আত্মীয়ের বিয়ে ছিল। তো ওনার মামা তখন বলে না রে, আবার যাওয়ার একটা ধকল আছে, তো এবার আর হবে না, এই বিয়ের সময় যখন আসবো তখন বিয়ে হওয়ার আগেই আমি কটা দিন আগে আসবো, তখন আমরা সবাই মিলে ঘুরতে যাব। যাই হোক, তো ওনার মামা ওনাকে খুব ভালোবাসতেন, মানে ওনার স্ত্রীকে আর কি। তো পার্থবাবুর স্ত্রীকে মামা একটা সোনার কানের বড় ঝোলানো দুলও কিনে দিয়েছিলেন সেবার। তো যাই হোক, এবার ওই যে শাঁখটা, ওই শাঁখটা হাতে নিয়ে ওই মামা দেখছে আর অনেক কথাবার্তা হচ্ছে। তো হঠাৎ করে ওই শাঁখটা হাতে নিয়েই কথা হতে হতে ওই মামা না খুব ইমোশনাল হয়ে যায়, একটা যে কোনো কথা প্রসঙ্গে খুব ইমোশনাল হয়ে যায়। এবং ইমোশনাল হওয়ার কারণটা হচ্ছে, এখানে উনি একটু ইলাবোরেট করে লিখেছেন, কিন্তু এই জায়গাটা আমি অতটা ইলাবোরেট করে আপনাদের সামনে বলছি না, ছোট করে বললে যেটা মানে বলতে হয়, ওই মামা কথা প্রসঙ্গে একটা কথা ওঠে এবং সেখানে ওনার মামা বলে যে ওনার স্ত্রীকে আর কি বলে যে তুই আমাকে ঘুরতে নিয়ে যেতে চাইছিস, এই যে কদিন আছি এত যত্ন আত্তি করছিস, অথচ দেখ আমার নিজের এক সন্তান, মানে ওনার 2 ছেলে, বলছে আমার এক ছেলে এখানেই থাকে, কাছাকাছিই থাকে, শুধু মানে আমি যেদিন এসছি আমি নিজেই ফোন করেছি, ও ফোন রিসিভ করেছে, সব বলেছি যে তোর কাছে উঠবো, ও কিন্তু একবারও আমাকে বলল না যে বাবা আমার বাড়িতে এসো বা দেখা করো, কিন্তু ও আমাকে ফোন করে মামলা মোকদ্দমার কি ফলাফল হলো, কি ব্যাপার হলো সেটা কিন্তু ও জিজ্ঞেস করেছে। এগুলো যখন মনে করি না খুব খারাপ লাগে জানিস তো, শত হলো নিজের সন্তান তো, কি আর বলবো বল, মাঝে মধ্যে মনে হয় দূর আর বেশি দিন বাঁচতে চাই না, সত্যি বলছি বিশ্বাস কর মা, আমি আর বেশি দিন বাঁচতে চাই না। কারণ যখন এই কথাগুলো মনে পড়ে, ওর এই অবহেলা,
ওর এই দিনের পর দিন আমার সাথে কথা না বলা, এগুলো না আমাকে মনে মনে খুব দুঃখ দেয়। আমি হয়তো খুব হাসি খুশি থাকি, ওপর বুঝতে দিই না, কিন্তু আমার মনটা জানিস তো ভেঙে যায়, ইচ্ছে করে না রে আর বাঁচতে বেশি দিন। আমার মনে হয় আর যত কম বাঁচি ততই ভালো। তো ওই যে বললাম এমন একটা ইমোশনাল মোমেন্ট চলে আসে। তো স্বাভাবিকভাবেই তখন পার্থবাবু ওনার স্ত্রী বলছি, বাবা মামা তুমি এরকম কেন বলছো? হ্যাঁ, এটা ঠিক কথাই, ও তোমার খোঁজ খবর সেভাবে নেয় না, কিন্তু ও খোঁজ খবর নেয় না বলে তোমার বাঁচার ইচ্ছে থাকবে না, এটা আবার কেমন কথা? তুমি এরকম কথা একদম বলো না। যাই হোক, খাওয়া দাওয়া করে এবং খাওয়া দাওয়া করার পরে ওনারা যে যার মতো শুয়ে পড়ে। যাই হোক, কটা দিন কাটলো এবং যেদিন উনি আর কি আবার ট্রাভেল করে ওনার বাড়ি চলে যাবেন, তো তখন আর কি উনি কিন্তু বারবার আমি বলছি, উনি এবং ওনার স্ত্রী মানে ওই মামা মামি তারা কিন্তু বয়স্ক ঠিকই, বাট দুজনেই কিন্তু ভীষণ শক্তপোক্ত। মানে বিশেষত মানে এই মামা তো খুবই শক্তপোক্ত, ওনার স্ত্রীর মাঝে একটু সামান্য হাঁটু ব্যথা হাতে ব্যথার একটু সামান্য সমস্যা আছে, বাট মামা কিন্তু প্রচণ্ড একদম মানে গায়ে গতরে ভীষণ রকমভাবে শক্তিশালী মানুষ। তো ওনারা খুব মানে আনন্দ হইচই করে ওনারা চলে গেলেন। এবার ওখানে পৌঁছানোর পরেও কিন্তু ওনার মামা মামি ফোন করে, ভিডিও কল করে, সব ভালোই ছিল। হঠাৎ করে 4-5 দিন পরে, মানে ওই মামা মামি ওখানে পৌঁছলো 4-5 দিন পরে হঠাৎ খবর এলো যে মামা নাকি ঘুমের মধ্যে মানে হঠাৎ করেই চিৎকার করে ওঠে, এবং চিৎকার করে ওঠার পরে উনি চুপ করে কিছুক্ষণ থম মেরে বসে যান। এবং ওনার পাশে যেহেতু ওনার স্ত্রী ঘুমোচ্ছিল, ওনার স্ত্রী জিজ্ঞেস করে যে কী হয়েছে, তুমি কোনো স্বপ্ন দেখেছো বা তোমার কি কোনো শরীর টরীর কিছু খারাপ করছে? তো উনি কিছু বলে না। তো তারপরে উনি আকার ইঙ্গিতে এবং তারপরে মানে খুব মৃদু কণ্ঠে বলে যে আমাকে এক গ্লাস জল দাও। তো ওনার বেডের পাশে একটা জায়গায় বোতলে জল রাখা থাকে। তো উনি বলেন না, আমি গ্লাসে জল খাবো, আমাকে এক গ্লাস জল দাও। তো ওনার স্ত্রী উঠে একটা গ্লাসে করে জল ভরে ওনাকে দেয়। এবার জল ভরে যেই দিয়েছে উনি পুরো জলটা ঢকঢক করে খায় এবং খেয়ে উনি বিন্দাস শুয়ে পড়ে। এরপরে সকাল থেকে আর ওনাকে মানে ঘুম থেকে তোলা যাচ্ছে না। মামি অনেক ডাকাডাকি করে, তারপরে যা হয় আর কি বিভিন্ন রকমের আর কি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া সমস্ত কিছু হয়, এবং ওখানে ডাক্তাররা জানায় যে উনি বেশ কয়েক ঘন্টা আগে এক্সপায়ার করে গেছে, মানে ঘুমের মধ্যেই উনি মারা গেছেন। তো এই খবরটা যখন পার্থবাবু এবং ওনার স্ত্রী জানতে পারে, ওনারা না রীতিমতো হতভম্ব হয়ে যায় যে ব্যাপারটা কী হলো। এত সুস্থ সবল একজন মানুষ, মানে ওনার স্ত্রী মানে মামি তাও একটু দুর্বল, মাঝে মধ্যে একটু অসুস্থ হয়ে পড়ে, এরকম ঘটনা ঘটেছে তাও, কিন্তু মামা হচ্ছে মানে প্রবল শক্তপোক্ত মানুষ, তার কোনো শারীরিক সমস্যা নেই। হ্যাঁ, মনের দিক থেকে হয়তো এক আধবার উনি একটু ইমোশনাল হয়ে পড়তেন, হয়তো একটু দুঃখে ছিলেন, বাট শারীরিক দিক থেকে কিন্তু ওনার কোনো সমস্যা ছিল না। প্রচুর ঘুরতে ভালোবাসতেন, এদিক ওদিক ঘুরে বেড়াতেন, নিজে ঘরে রান্না করতেন। সেই মানুষটার হঠাৎ করে ঘুমের মধ্যে চলে যাওয়া, এটা কিন্তু খুব অদ্ভুত বিষয়। এবারে না মানে ব্যাপারটা ওনারা না মানে কোনোভাবেই মেনে নিতে পারছে না যেটা কী করে হলো। যাই হোক, তো তারপরে ওনার কাজকর্ম সমস্ত মিটলো, সব কিছু হয়ে গেল। পার্থবাবু এবং ওনার স্ত্রী দুজনেরই ভীষণ মন খারাপ যে এরকম একটা ঘটনা ঘটলো, এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে ওনাদের বাড়িতে বসেই ওই মামা কিন্তু বলেছিলেন যে আমার আর বাঁচতে ইচ্ছে করে না, আমি আর বেশি দিন বাঁচতে চাই না, এরকম একটা কথা বলেছিলেন। তো ওনারা ভাবছে যে মানুষটা এরকম বললো আর সত্যি সত্যি এরকম একটা ঘটনা ঘটে গেল, খুবই বাজে ব্যাপার। এইবারে ওনার যিনি মেয়ে মানে পার্থবাবুর যিনি মেয়ে, তো ওনার মেয়ে আর কি একটা জায়গায় একটা অ্যাডমিশনের ট্রাই করছিলেন, ঠিক আছে? তো একটা জায়গায় অ্যাডমিশনের ট্রাই করছিল একটা কোর্সের জন্য, কিন্তু সেটা অনলাইনের কোর্স, বাট সেখানে অ্যাডমিশন পাওয়াটা কিন্তু অতটা সোজা নয়। মানে ওখানে ওটা একটা অনলাইন সার্টিফিকেশন, তো সেই সার্টিফিকেশন করার জন্য একটা এন্ট্রান্স দিতে হয়, এবং সেই সার্টিফিকেশনটা কিন্তু বাইরের মানে বিদেশের একটা জায়গা থেকে প্রোভাইড করা হয়, একটা প্রেস্টিজিয়াস ইনস্টিটিউট থেকে। তো মানে কয়েকদিন তো বাড়িতে খুব মন খারাপ। এরপরে পার্থবাবু বারবার ওনার মেয়েকে বলছে যে দেখ ভালো করে প্রিপারেশান নে, যাতে তুই ওখানে অ্যাটলিস্ট পার্টিসিপেট করতে পারিস, কোর্সটা শিখতে পারিস। তো ওনার মেয়ে না মানে পড়াশুনো এমনিতে খুবই ভালো, কিন্তু
মানে কিছু কিছু বাচ্চা দেখবেন প্রচুর পড়ে, সারাক্ষণ বই নিয়ে থাকে, খুব ফোকাস থাকে। আবার কিছু কিছু বাচ্চা এরকম হয় যাদের ব্রেন খুব শার্প, যারা মানে ভালো রেজাল্টও করে, কিন্তু তারা খুব একটা না পড়তে বসতে চায় না। পড়তে বসার বদলে হয়তো বেশিক্ষণ গল্পের বই পড়ছে কি ড্রয়িং করছে, এগুলোর দিকে মানে আদার্স বিষয়গুলোর দিকে একটু বেশি নজর থাকে। এবার পার্থবাবু যেটা লিখেছেন যে ওনার মেয়ে হচ্ছে সেকেন্ড ক্যাটাগরিতে পড়ে, পড়াশোনায় খুব ভালো, কিন্তু ওর ভিতরে একটা কনফিডেন্স কাজ করে যে ঠিক আছে আমি পড়েছি, আমি ঠিক পাশ করে যাব, আমি ঠিক ব্যাপারটা করে নেবো, আমি ঠিক ক্র্যাক করে নেব। বাট তার জন্যে যে একটা কন্টিনিউয়াস একটা অধ্যাবসায় করতে হয়, সেটাই কোথাও পার্থবাবুর মনে হয় যে ল্যাক করছে। তো উনি বারবার মেয়েকে পড়তে বসার জন্য বলছিলেন। তো সন্ধেবেলা একদিন বাড়িতে কথা হচ্ছে এসব নিয়ে, উনি আর ওনার স্ত্রী মানে পার্থবাবু আর ওনার স্ত্রী দুজনেই আর কি মেয়েকে খুব করে বলছে যে তুই কি ভাবছিস যে তুই একাই ওখানে পরীক্ষায় বসবে, আরও কত কত ছেলেমেয়েরা বসবে, সেখান থেকে তুই যদি এন্ট্রান্সটা ক্র্যাক করতে পারিস তবেই তুই সার্টিফিকেশনটা করতে পারবি, তুই কিন্তু এতটা কনফিডেন্সে থাকিস না। তো ওনার মেয়ে তখন বলছে না আমি ঠিক আছে, আমি সব কিছু ঠিকঠাক করছি। কিন্তু ওই যে বললাম যে শাঁখটা ওখানে ওই ওনাদের ওই বাইরের ঘরের শোকেতে সাজানো ছিল, তো ওনার মেয়ে তখন শাঁখটা হাতে নিয়ে দেখতে দেখতে বলছে যে আমি যা পড়ছি আমি সেই পড়েই দেখবে এই এন্ট্রান্সটা পাশ করে যাব, ভালোভাবে পাশ করব। তো ওই শাঁখটা যখনই ওই বাইরের ঘরে যতক্ষণ থাকতো, মানে প্রত্যেক দিনই কিছু না কিছু কারণে, মানে নয় পার্থবাবু, নয় ওনার স্ত্রী, নয় ওনার মেয়ে, তিনজনই কিন্তু ওরা হাতে নিয়ে দেখতো রোজ, কেউ না কেউ কোনো না কোনো সময় দিনের। যাই হোক, তো এরপরে যেটা হলো সেটা হচ্ছে ওনার মেয়ে কিন্তু সত্যি সত্যি ওই এন্ট্রান্সটা খুব ভালো করে ক্লিয়ার করে যায়। এই অবধি আপনারা যে শুনলেন এই বিষয়টা কিন্তু একরকম ছিল, কিন্তু এরপরে আপনারা ঘটনার পরের যে ধাপটা শুনবেন সেটা শুনে বুঝতে পারবেন যে এই যে একটা বিষয় কিন্তু আপনারা হয়তো যদি মন দিয়ে শুনে থাকেন ঘটনাটা, একটা জিনিস আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই, যে এই যে ঘটনাগুলো ঘটছে টুকরো টুকরো যে ঘটনা, প্রত্যেকটা ঘটনাই সত্যি হয়ে যাচ্ছে, মানে যা বলা হচ্ছে সেটাই সত্যি হয়ে যাচ্ছে। কিন্তু এখানে একটা বিশেষ ক্লজ আছে, কিন্তু এই যে ঘটনাগুলো সত্যি হচ্ছে পরপর, এই যে তিনটে বড় বড় ঘটনা সত্যি হয়ে গেল, তার পিছনে একটা জিনিস হচ্ছে যে এই মানে যখনই এই কথাগুলো বলা হয়েছে তখনই কিন্তু তার হাতে ওই শাঁখটা ছিল। ভাবুন, যখন পার্থবাবুর স্ত্রী ওই মামার সাথে দেখা না হওয়ার জন্য দুঃখ প্রকাশ করছিল এবং বলছিল যে মামা এলে খুব ভালো হয়, দেখা হলে খুব ভালো, তখন ওনার স্ত্রীর হাতে শাঁখটা ছিল। আবার ওই মামা যখন বলছিলেন যে আমি যেন আর বাঁচি বেশি দিন, আমার ভালো লাগে না, আমার কষ্ট হয়, তখনও কিন্তু এই কথাগুলো বলার সময় ওই মামার হাতে এই শাঁখটাই ছিল। আবার এই মেয়েটি মানে ওনাদের যিনি মেয়ে, সেও যখন এই কথাটা বলে যে আমি ঠিক পাশ করে যাব, তখনও কিন্তু ওনার মেয়ের হাতেই শাঁখটা ছিল। তো এই তিনটে ক্ষেত্র যে একদম ফুলফিল হয়ে গেল, তিনটে বিষয়ই যে ঘটলো, সেটা সেই তিন ক্ষেত্রেই কিন্তু এই জিনিসটা খুব কমন। এবার এই বিষয়টা না প্রথম পার্থবাবুর মনে একটু দাগ কাটে, কারণ উনি জানতেন যে দুটো বিষয় ওনার কাছে খুবই অদ্ভুত লাগে। প্রথম বিষয়টা হচ্ছে যে ওনার স্ত্রী মানে ওনার মেয়ে পড়াশোনায় ভালো, ঠিক পরীক্ষায় পাশ করে যাবে, সে বিষয়ে ওনার কোথাও না কোথাও একটা কনফিডেন্স ছিল। উনি জানতেন যে আমার মেয়ে যখন বলেছে ও পারবে, তার মানে ও পারবে। কিন্তু বাকি যে দুটো বিষয়টা, একটা বিষয় হচ্ছে যে ওনার স্ত্রী যখন বলছিল যে আমার খুব মামাকে দেখতে ইচ্ছে করছে, মামার সাথে কথা বলতে ইচ্ছে করছে, তখন তার কিছুদিনের মধ্যেই মামার এই বাড়িতে আসা এবং ওনার মামার মতো একজন সুস্থ সবল ব্যক্তি, যিনি একটা কথা প্রসঙ্গে একটু ইমোশনাল হয়ে একটা কথা বলে ফেলেছিল, যেখানে ওনার কোনো শারীরিক অসুবিধে ছিল না, কোনো অ্যাক্সিডেন্ট না, কিচ্ছু না, সেই মানুষটা বলেছিল আমার আর বেশি দিন বাঁচতে ইচ্ছে করে, আমি যেন আর বেশি দিন না বাঁচি। সত্যি সত্যি সেই কথাটা ফুলেও গেল, উনি সত্যি আর বেশি দিন বাঁচলেন না, এবং এত তাড়াতাড়ি ফুলে গেল। মানে এটা যদি 1-1.5 বছর পরেও হতো তাহলে হয়তো কোথাও ধরে নেওয়া যেত যে ঠিক আছে 1 বছরে শরীর অনেক ডিটোরিয়েট করেছে বা শারীরিক অবনতি হয়েছিল হয়তো। বাট যাকে কদিন আগেও একদম সুস্থ সবলভাবে তাকে সামনে দেখা গেল, সেই মানুষটার এইরকম ঘুমের মধ্যে প্রাণ চলে যাওয়ার যে পরিণতি, এটা কিন্তু পার্থবাবু কোনোভাবেই মানতে পারছিলেন না। তো একদিন রাতের বেলা উনি ওই বাইরের যে ঘরটা যেখানে ওই শোকেসটা ছিল সেখানে উনি কাজ করছিলেন, এবং কাজ করতে করতে না এই বিষয়টা হঠাৎ করে ওনার মাথায় আসে, এবং মাথায় আসার পরে না উনি শাঁখটাকে নিয়ে খুব ভালো করে দেখছিল,
এবার দেখবেন আপনাদেরও তো সকলের বাড়িতে শাঁখ আছে, তো আপনারা এই একটা শাঁখকে যদি কানের কাছে নেন, যেখানে শাঁখের যে পোর্শনটায় মুখ লাগিয়ে যেখান দিয়ে শাঁখ বাজানো হয়, শঙ্খধ্বনি তৈরি হয়, সেইখানটায় যদি আপনি কানের সামনে নিয়ে যান, দেখবে একটা একটা আওয়াজ আপনারা শুনতে পাবেন। যে কোনো শাঁখেই দেখবেন একটা সমুদ্রের সেই গভীরতার আওয়াজের মতো একটা আওয়াজ যেন পাওয়া যায়। এবার উনি দেখতে দেখতে হঠাৎ করে ওই শাঁখটাকে কানের কাছে নিয়েছেন এবং উনি ভাবছেন যে শাঁখ থেকে যেরকম একটা আওয়াজ হয় সেরকমই হয়তো কোনো একটা আওয়াজ আসবে, কিন্তু উনি না অদ্ভুত কিছু আওয়াজ পায় ওই শাঁখটার ভিতর থেকে, এবং যেটা ওনার খুব অবাক লাগে। তারপর উনি ভাবেন যে অনেক রাত হয়েছে, হয়তো এটা ওনার মনের ভুল, তো সেই জন্য উনি ব্যাপারটাকে আর অতটা গুরুত্ব দেন না এবং উনি শাঁখটাকে যথা জায়গায় রেখে উনি ঘুমিয়ে পড়েন, বেডরুমে এসে ঘুমিয়ে পড়েন। এবার যেদিন ওই ঘুমিয়ে পড়লেন, তখন ধরুন রাত হয়েছে ওই 12টা 12:30, ওনার স্ত্রী 11টা নাগাদ ঘুমিয়ে পড়েছে, আর ওনার মেয়ে তো পাশের ঘরে পড়ছে বা ঘুমোচ্ছে, যাই হোক কিছু একটা করছে। তো ঠিক রাত 1:30-2টো নাগাদ একটা ঘটনা ঘটলো। সেটা হলো যে ওনার স্ত্রী খাটের যেদিকে শুয়েছিলেন সেই দিকে একটা কিছু কাঁচের কোনো কিছু একটা ছোট্ট কাঁচের কিছু পড়ে গেলে যেরকম একটা আওয়াজ হবে, ঠিক সেরকমই একটা কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ হলো। এবার স্বাভাবিকভাবেই ওনার স্ত্রী তো ফট করে ঘুম থেকে উঠে গেছে, ভাবলো যে কি পড়ে গেল রে বাবা। তো তখন প্রথমে ওনার স্ত্রী ভেবেছে যে ওনার স্ত্রীর বেডের সামনে ফোনটা থাকে, তো ভেবেছে হয়তো কোনো কারণে হাত লেগে ঘুমের মধ্যে ওনার ফোনটা পড়ে গেছে। তো উনি একবার নিচু হয়ে দেখলেন যে ফোনটা কোথায় পড়লো, তো উনি কিছু দেখতে পাচ্ছেন না। তারপর উনি খেয়াল করলেন যে ওনার ফোনটা যথারীতি খাটেই রয়েছে। এবার পার্থবাবুরও ঘুমটা ভেঙে গেছে, কিন্তু উনি আর ওঠেনি। তো উনি দেখছে যে ঠিক আছে, বউয়ের হয়তো ফোনটা পড়ে গেছে বা কিছু, উনি আবার পাশ ফিরে ঘুমিয়ে পড়েছে। ওনার স্ত্রীও ঘুমিয়ে পড়েছে, অতটার মাথা খাওয়ায়নি যে ঠিক আছে কিছু হয়তো পড়েছে, দেখা যাবে সকালে। দুজনেই আবার ঘুমিয়ে পড়ে এবং এরপরে ঠিক ধরুন ওই 1 ঘন্টা হবে ম্যাক্সিমাম, 1 ঘন্টা ঘুমোয়। ঠিক তার কিছুক্ষণ পরে না ওনার স্ত্রীর ঘুমটা ভেঙে যায়, এবং ঘুমটা যখন ভাঙে তখন একটা প্রবল অস্বস্তি হতে থাকে। ঘরে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম ছিল না, একটা অদ্ভুত অজানা অস্বস্তিতে ওনার স্ত্রীর ঘুমটা ভেঙে যায়। এবং ঘুমটা ভাঙার পরে উনি যখন চোখটা পুরোপুরি খুলেছেন, ওনার মনে হচ্ছে যেন ওনার বুকের কাছে একটা খুব প্রবল চাপ জাতীয়, বুকের উপরে যদি একটা কোনো ভারী কিছু বসিয়ে দেওয়া হয় যেরকম একটা চাপ অনুভূতি হবে, সেরকমই একটা চাপ উনি বুঝতে পারছে। কিন্তু ওনার বুকের উপরে কিছুই নেই। তো উনি ভাবছেন যে আমার কি শরীরটা খারাপ লাগছে না কি, উনি কিছু বুঝতে পারছে না। তো তার কিছুক্ষণ পরে উনি কি করলেন, ওই হাত বাড়িয়ে একটু জল খেলেন। এবার জলটা খাওয়ার পরে ওনার মনে হলো যেন একটু স্বস্তি পেলেন। যাই হোক, তো তখন চট করে তার ওভাবে বারবার ঘুম ভাঙলে তার বারবার ইনস্ট্যান্ট ঘুম তো আসে না মানুষের। তো উনিও চোখটা জাস্ট হালকা বন্ধ করেছিলেন যে ঠিক আছে একটু পরে ঘুম চলে আসবে। তো এমন সময় উনি বুঝতে পারলেন ঠিক ওনার খাটের পাশে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে, একদম পাশে, জাস্ট ওনার থেকে হয়তো 2 হাত ডিস্টেন্স হবে, এতটাই কাছে। এবং এটা দেখে ওনার প্রচণ্ড ভয় লাগে যে কী হলো ব্যাপারটা। এবং উনি বুঝতে পারছেন যে ওনার স্বামী কিন্তু ওনার পাশেই শুয়ে আছে, ওনার স্বামী নয় যে আছে, এবং যে দাঁড়িয়ে আছে তার শরীরের গঠনটা একদম অন্যরকম, একটা লম্বা সরু টাইপের একটা কেউ দাঁড়িয়ে রয়েছে। সে পুরুষ না মহিলা কিছু বোঝা যাচ্ছে না। এইবারে উনি ধড়াক করে উঠতে চাইছে, এবং উঠতে যখন চাইছে উনি দেখছেন ওনার হাতও নাড়াতে পারছেন না, উনি পাও নাড়াতে পারছেন না। এবং শুধু তাই নয়, উনি যখন ঘাটটা ঘুরিয়ে উনি ভাবছেন ওনার স্বামীকে ডাকবেন যে ঘরে কেউ ঢুকেছে, উনি বুঝতে পারছেন যে উনি ওনার স্বামীকে ডাকছেন। প্রথমে ভাবছে যে আমি তো ডাকছি, আমার স্বামী উঠছে না কেন, ও কি তাহলে এতই জোরে ঘুমোচ্ছে, এতই অকাতরে ঘুমোচ্ছে, এত গভীর ঘুমে আছে যে আমি চেঁচাচ্ছি ও শুনতে পাচ্ছে না। এবং কিছুক্ষণ পরে উনি বুঝতে পারেন যে উনি ভাবছেন যে উনি চেঁচাচ্ছেন, কিন্তু অ্যাকচুয়ালি ওনার মুখ থেকে কোনো সাউন্ডই বেরোচ্ছে না, কোনো আওয়াজই বেরোচ্ছে না। এবার উনি খুব ভয় পেয়ে যান, এবং এরপরে যখন উনি প্রচণ্ড ভয় পেয়েছেন এবং উনি বুঝতে পারছেন ওই জিনিসটা ওনার সামনে স্টিল দাঁড়িয়ে রয়েছে, তখন না উনি
মানে রীতিমতো গোঙানির মতো একটা মাঝে মধ্যে মুখ থেকে আওয়াজ বেরোচ্ছে, কিন্তু উনি কিছু বলতে পারছে না। এবং ওনার সেই সময় বা হাতের 3টে আঙুল প্রচণ্ড জ্বালা শুরু করে। এবং ওই যে ছায়ামূর্তিটা ছিল, সেই ছায়ামূর্তিটা ওনার আরেকটু কাছে এসে, ঠিক ওনার কানের কাছে এসে আর কি বলছে যে, আমি তো 3টে মনের আশা পূরণ করলাম, এর বদলে এবার আমি তো কিছু পাবো নাকি? আমি 3টে তোদের আশা পূরণ করলাম, আর এর বদলে আমি কি একটাও কিছু পাবো না? এবং এই বলে ওই মানে একটা কঙ্কালের মতো একটা মূর্তি, যেটা পুরুষ না নারী কিছু বোঝার উপায় নেই, সে তার হাতটা বাড়িয়ে দেব। সেই হাতটা হচ্ছে একটা মানে কাঠখোট্টা হাত, এবং আঙুলগুলো প্রচণ্ড লম্বা লম্বা, এবং সেই আঙুলগুলো দিয়ে মানে পার্থবাবু স্ত্রীর আঙুলের উপরে মানে জাস্ট ওই কাঠখোট্টা আঙুলটা বোলাচ্ছে। এবং যখন ওই 3-4 বার বুলিয়েছে, এবং সেই 3-4 বারে ওনার মনে হচ্ছে যেন যে প্রবল মানে একটা ব্যথা যেন ওনার আঙুলগুলোকে টাচ করে চলে যাচ্ছে, মানে প্রচণ্ড ব্যথা লাগছে। মনে হচ্ছে যেন কোনো ধারালো কিছু দিয়ে মানে চাঁচলে যেরকম মানুষের শরীরে লাগতে পারে, ঠিক সেই রকম একটা শার্প পেন হয়। এবং উনি চিৎকার করতে পারছে না, উঠতে পারছে না, এবং ওনার চোখ দিয়ে রীতিমতো দরদর করে জল পড়ছে। মানে ওনার চোখ থেকে কন্টিনিউয়াস কান্নার মতো জল পড়ছে, বাট উনি কিছু বলতে পারছেন। আর ভীষণ ভয় লাগছে, ভয় লাগারই কথা। এবং উনি নিজে চোখে দেখলেন মানে ওনার আঙুলগুলো মানে 3টে আঙুল, বা হাতে 3টে আঙুল মানে তর্জনী, মধ্যমা আর অনামিকা, এই 3টে আঙুল প্রবলভাবে মানে জ্বলন শুরু হলো। ওনার মনে হচ্ছে যেন যে ওনার 3টে আঙুলকে কেউ জোর করে আগুনের মধ্যে দিয়েছে। এবং ভাবুন, আমাদের একটা হালকা ছ্যাঁকা লাগলে আমরা চিৎকার করে উঠি, তো একটা মানুষের 3টে আঙুলকে যদি তার মনে হয় যে কেউ আগুনের মধ্যে দিয়েছে, তার কীরকম জ্বলতে পারে। ওনার স্ত্রী কিন্তু সেই রকম একটা এক্সপিরিয়েন্স করে, এবং উনি রীতিমতো কাঁদতে চাইছে, চিৎকার করতে চাইছে, বাট উনি কিচ্ছু করতে পারছে না। এবং উনি বুঝতে পারছে যে ওই জিনিসটা ওখানে দাঁড়িয়ে রয়েছে ওনার পাশে, এবং একটা বিশাল বড় হাঁ করছে মাঝে মধ্যে, মানে হাঁ করছে আবার মুখটা বন্ধ করছে, আবার বিশাল বড় একটা হাঁ করছে আবার মুখটা বন্ধ করছে। উনি না মানে রীতিমতো ঠক ঠক করে ভয় কাঁপছে। এবার একটা মানুষ যখন ওইভাবে মানে কাঁপে ঠক করে, তখন তার পাশে যে শুয়ে থাকে সে কিন্তু কিছু না হলেও কিছু তো সে টের পাবেই। তো পার্থবাবু সে সময় মনে হলো যেন ওনার স্ত্রী মাঝে মধ্যেই প্রচণ্ড বেশি নড়াচড়া করছে, যে মানুষটা এতটা ঘুমের মধ্যে নড়াচড়া করে না, খাটটা মনে হচ্ছে যেন কখনো কেঁপে উঠছে। তো উনি মানে ওনার স্ত্রীকে ক্যাজুয়ালি বলছে, কী গো, কী হয়েছে, তুমি কি ঘুমোতে পারছো না? এত এদিক ওদিক করছো কেন, এত এপাশ ওপাশ করছো কেন, একদিক ফিরে ঘুমো। তো পার্থবাবু যেটা লিখেছেন যে উনি এই কথাটা খুব ক্যাজুয়ালি বলেন, কিন্তু উনি খেয়াল করলেন যে ওনার স্ত্রীর কাছ থেকে কিন্তু কোনো ফিডব্যাক উনি পেলেন না, বা কোনো রিপ্লাই পেলেন না। তো যখন উনি দেখছেন যে আবারও ওনার স্ত্রী এদিক ওদিক করছে, মনে হচ্ছে যেন মানে শরীরটাকে তো উনি নাড়ানোর চেষ্টা করছে, ঠিকমতো নাড়াতে পারছে না, সেটা আলাদা ব্যাপার। তো পার্থবাবু জেগে যান, এবং যে মুহূর্তে পার্থবাবু জেগেছে সেই মুহূর্তে মানে উনি জাস্ট পাশ ফিরেছে, সেই মুহূর্তে ওই যে ছায়ামূর্তিটা ছিল ওনার স্ত্রী দেখে সেই ছায়ামূর্তিটা গায়েব হয়ে গেল। এবং ওই বাইরের ঘর থেকে কিছু একটা দাম করে পড়ে যাওয়ার মতো আওয়াজ হলো। এবার তো মানে প্রথমে তো পার্থবাবু বুঝতে পারছে না যে হঠাৎ করে ওনার স্ত্রীর কী হলো, আর তার মধ্যে সঙ্গে সঙ্গে ওই বাইরে ঘর থেকে আওয়াজটা এসছে, সেটা তো উনি একটু অবাক হয়ে যান। তো উনি ভাবলেন ব্যাপারটা কী হলো, এরকম তো হওয়ার কথা ছিল না। যাই হোক, কিছুই মাথায় এলো না, কিছুই হলো না। তো ওনার স্ত্রীকে উনি জিজ্ঞেস করছে যে কী হয়েছে তোমার? ওনার স্ত্রী না মানে কীরকম একটা মানে মুখে কিছু বলতে পারছে না, চোখগুলো বিশাল বড় বড় হয়ে গেছে, মানে কোনো কিছু দেখে প্রচণ্ড ভয় পেলে মানুষ যেরকম একটা রিয়াকশান দেয় সেরকম একটা রিয়াকশান দিয়েছে। এবং প্রথম কিছুক্ষণ তো শুধু মাথাটাকে নাড়ছে, বারবার মাথাটাকে নাড়ছে। এবার পার্থবাবু বুঝতে পারছে না যে স্ত্রীর হলোটা কি, মানে এত বছরের দাম্পত্য জীবন কখনো উনি ওনার স্ত্রীকে এইরকম করতে দেখেনি। তো উনি বলছে, কী গো, তুমি কি কিছু ভয় টয় পেয়েছো নাকি, কোনো ভয়ের স্বপ্ন টপ্ন দেখলে, কী হয়েছে তোমার? বারবার জিজ্ঞেস করছে, কিন্তু উনি কিছু বলতে পারছে না। তো উনি বললেন যে ঠিক আছে দাঁড়াও,
আমি তোমার জন্য ঠান্ডা জল আনছি। তো উনি মানে নেমে ঠান্ডা জল আনতে যাবে, তো ওনার স্ত্রী ওনার হাতটা চেপে ধরেছে, মানে ওনাকে যেতে দিতে চাইছে না। তো তখন উনি না বুঝতে পারছেন যে কী হলো, এত ভয় পেল কিসে। তো উনি উঠে লাইটটা জ্বালালেন এবং জ্বালিয়ে উনি বললেন যে দাঁড়া, বাইরে ঘরে একটা আওয়াজ হলো, দেখে আসি। তো উনি লাইট ফাইট জ্বালিয়ে বাইরের ঘরে যান এবং বাইরের ঘরে গিয়ে যেটা পার্থবাবু দেখে যে ওই শোকেস থেকে ওই শাঁখটা মাটিতে পড়ে আছে, কিন্তু ভাঙেও নি, কিছু হয়নি, জাস্ট মাটিতে পড়ে আছে। তো ওনারও অত কিছু মাথায় আসেনি, উনি শাঁখটাকে মাটি থেকে তুলে আবার শোকেসে যেখানে ছিল সেখানে রেখে দিলেন এবং আসার সময় উনি একটু ঠান্ডা জল নিয়ে এলেন, স্ত্রীকে দিয়েছে। তো ওনার স্ত্রী জলটা মানে যে নেবে, ওনার মানে হাতে প্রচণ্ড ব্যথা করছে। তো তখন ওনার স্ত্রীকে বলছে যে কী হয়েছে বলো তো। তো ওনার স্ত্রী বলছে আমি জানি না কি হলো, আমার মনে হলো যেন আমার পাশে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে এবং আমার এই 3টে আঙুলে প্রবল যন্ত্রণা শুরু হলো, প্রচণ্ড জ্বালা পোড়া করছিল, আর ওই ছায়ামূর্তিটা এসে যেন আমার 3টে আঙুলকে নখ দিয়ে কীরকম কীরকম চিরছে, আমার প্রচণ্ড জ্বালা হচ্ছিল, প্রচণ্ড মনে হচ্ছে যেন কেউ কেটে কেটে দিচ্ছে আমার আঙুলগুলো। এবার ওনার না খুব অবাক লাগে পার্থবাবুর, যে কী বলছো তুমি এগুলো, তুমি একটা বন্ধ ঘরে রয়েছো, সেখানে তুমি আমি ছাড়া কেউ নেই, এবং তোমার পাশে এরকম কেউ এসে দাঁড়িয়েছে, তুমি কী করে ভাবছো, এরকম আবার হয় নাকি? তুমি এটা ভুল স্বপ্ন দেখেছো হয়তো, সেই যে গাড়িটা একটা আমাদের এরকম হলো সেদিন তুমি খুব ভয় পেয়ে গেছিলে, তো সেই ভয় থেকেই হয়তো তোমার মনে এই বারবার এই চিন্তাগুলো আসে, সেখান থেকে তুমি হয়তো একটা খারাপ স্বপ্ন দেখেছো। এসব কিছু না, তুমি ভেবো না, তুমি জলটা খাও আর বাকি রাতটাই লাইট জ্বালিয়ে আমরা শুই। এবার উনি ওনার স্ত্রীকে একটু সান্ত্বনা দেন, কিন্তু পার্থবাবু তখন ওনার স্ত্রীকে বলেননি, বাট ওনার স্ত্রীকে দেখে একটুখানি সন্দেহ হচ্ছিল, মানে কীরকম একটা মনে হচ্ছিল যে একটা মানুষ যার সাথে আমি এতদিন ধরে সংসার করছি তাকে আমি কখনো এতটা ভয় পেতে দেখিনি, আর একটা স্বপ্ন দেখে একটা মানুষ কিন্তু এতটা ভয় পেতে পারে না। আর বারবার ওনার স্ত্রী না নিজের বাঁ হাতে 3টে আঙুলের দিকে তাকাচ্ছে, আঙুলগুলোর হাত রাখছে, এইটা কিন্তু উনি খেয়াল করেছিলেন। যাই হোক, তো উনি আর ওনার স্ত্রীকে বেশি ট্রেস দিতে চাননি, তো সেই জন্য উনি আর এই বিষয় নিয়ে কোনো কথা বাড়ান না এবং শুয়ে পড়ে। কিন্তু কারুরই আর ঘুম আসে না, না ওনার ঘুম এসছে না ওনার স্ত্রী, কেউই আর ঘুমোতে পারছে না, কারণ যে ঘটনা ঘটেছে, বিশেষত ওনার স্ত্রী যেগুলো প্রত্যক্ষ করেছে সেগুলো তো ভুল হওয়ার কোনো চান্সই নেই, তাই না? এইবারে পরের দিন সকালবেলা থেকেই মানে ওনার স্ত্রী এমনিতে একদম ঠিকঠাক ছিল, কোনো প্রবলেম ছিল না, বাট সকাল থেকেই ওনার বাঁ হাতে প্রচণ্ড ব্যথা এবং বিশেষত উনি হাত দিয়ে মানে হাতের পাঞ্জায় উনি কিছু ধরতে পারছিলেন, ভীষণ ব্যথা করছিল। তো তখন পার্থবাবু ওনার স্ত্রীকে বলে যে দেখো, কালকে তোমার হাতে ব্যথা করছিল, তুমি বললে একটা এরকম স্বপ্ন দেখেছো, এই ব্যথাটা হয়তো করছিল, সেই জন্যই হয়তো তুমি স্বপ্নটা মনে হয়েছে যে স্বপ্নের সাথে তোমার ব্যথার কোনো যোগাযোগ আছে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে একটা মানুষের হঠাৎ করেই কিন্তু শুধু হাতের ওই জায়গায় অ্যাটলিস্ট ব্যথা শুরু হয় না। হ্যাঁ, যদি কেউ কোনো ভারী জিনিস টানা হিচড়া করে বা হঠাৎ করে যদি লেগে যায় তখন ব্যথা হতে পারে, সেটা স্বাভাবিক। কিন্তু এমনি হাতের পাঞ্জায় বা হাতের ওই 3-4টে আঙুলে শুধু তো ব্যথা হওয়া সম্ভব নয়। এইবারে যেটা হলো যে দিন যাচ্ছে, সময় যাচ্ছে, ওনার স্ত্রী না কীরকম যেন একটা মানে হয়ে যাচ্ছে, মানে আগে যেরকম হাসি খুশি থাকতো, কথা বলতো, অনেক বিষয় নিয়ে কথা হতো দুজনের মধ্যে, সেই কথোপকথনটা যেন কম হয়ে যাচ্ছে। ওনার মেয়েও বলছে যে মা, তুমি দিন কীরকম হয়ে যাচ্ছ, সারাদিন কী সব ভাবো, ঘরে বসে থাকো, আগে আমরা দুজনে মিলে কত শো দেখতাম, তোমাকে আমি কত কিছু বলতাম, দেখাতাম, তুমি একদম যেন নিজের মতো একলা সারে থাকো, সন্ধেবেলাও ঘর অন্ধকার করে থাকো, কেন এরকম করছো মা, কী হয়েছে বলো তো? তো তখন উনি একটু অভিমান করি ওনার পার্থবাবুর স্ত্রী ওনার মেয়েকে এবং ওনার উদ্দেশ্যে বলে যে আমার কী হয়েছে তোরা জিজ্ঞেস করিস না, কারণ আমার কী হয়েছে সেটা যদি আমি তোদেরকে বলি তোরা বিশ্বাস করবি না, তোদের মনে হবে তোদের মাই মিথ্যে কথা বলছে বা আমার মনের ভুল, এটাই তোরা বলবি। তো তখন পার্থবাবু বুঝতে পারে যে কিছু তো একটা ব্যাপার আছে, উনি বলেন যে না তুমি বলো। তখন না উনি খুব কেঁদে ফেলেন, মানে ওনার স্ত্রী কেঁদে ফেলেন, ওনার স্ত্রী কেঁদে বলে যে আমি তোমাকে এই কারণে বলিনি কারণ আমার মনে হয়েছে যে তুমি বিশ্বাস করবে না, আমি রোজ রাতে দেখতে পাই যে একটা ছায়ামূর্তি এসে আমার পাশে দাঁড়ায় এবং সে কখনো আমার পায়ের পাশে দাঁড়ায়, আমার পায়ের আঙুলগুলোকে টাচ করে, কখনো সে আমার হাতের আঙুলগুলোকে টাচ করে, এবং সে আমাকে সবসময় বলে যে সে আমার 3টে মনের আশা পূরণ করেছে, 3টে মানুষের 3টে মনের আশা পূরণ করেছে, সে আমার থেকে কিছু চায়। এবার না পার্থবাবু
যখন ওনার স্ত্রীর কথাগুলো শোনে, উনি লিখেছেন যে অন্য সময় হলে হয়তো আমি ভাবতাম যে আমার স্ত্রীর কোনো মেন্টাল ইস্যু হয়েছে, বা ওর হয়তো মানে কোনো বই ঠই পড়ে কিছু দেখে, কোনো শো দেখে হয়তো এরকম করছে। কিন্তু সেদিন ওর চোখ মুখের ভঙ্গিমা, ওর কথা বলার আদব কায়দা দেখে আমি বুঝলাম যে ও মনে মনে খুব কষ্টে আছে, এবং ও যেটা বলছে তার মধ্যে এক বর্ণ কোনো মিথ্যে নেই। উনি তখন এক বাক্যে বিষয়টা বিশ্বাস করেন। উনি বলেন, যেটা তোমার কবে থেকে হচ্ছে? তো উনি বলেন যে সেদিন তোমাকে বলেছিলাম, সেদিন সেটাই প্রথম দিন ছিল, এবং তারপর থেকে প্রায় রোজই আমি দেখছি। তো বলছে, আমার না মানে ভালো লাগছে না কিছু। এই রাতের বেলা মানে রাতটা যখনই আসে আমার ভীষণ রকমভাবে ভয় হয় যে আজকেও রাতে আমি ওই জিনিসটাকে দেখবো, ওই জিনিসটা এসে আমার মাথার কাছে দাঁড়াবে। তো তখন বলছে, আচ্ছা আমরা লাস্ট 2 দিন ধরে তো তুমি বললে আলো জ্বালিয়ে শোবে, তো তুমি তো আলো জ্বালিয়ে আছো, মানে এখনও তোমার ভয় লাগছে? বলছে যে তুমি তো ঘুমিয়ে পড়ো, আলোটা জ্বলে ঠিকই, কিন্তু ওই জিনিসটা যখন আসে তখন কিন্তু ঘরের আলো বন্ধ হয়ে যায়। এটা শুনে না মানে পার্থবাবুর ভীষণ ভয় লাগে। উনি বলছে যে ঠিক আছে, আমি আজকে রাতে সারা রাত জাগবো, আমি দেখবো তোমার কাছে কে আসে। তো পার্থবাবু ঠিক করলেন যে উনিও ঘুমের বাহানা করে থাকবেন, কিন্তু উনি দেখবেন যে কে আসে কে আসে না। তো যাই হোক, তো উনি ওনার স্ত্রীকে বলে রাখেন যে শোনো, যখনই এই জিনিসটা তোমার কাছে আসবে তুমি আমাকে একটা কনুই দিয়ে ঠেলা দেবে, তাহলে আমি বুঝে যাব। যাই হোক, তো প্রথম দিন এই প্ল্যানটা করা হলো, কিন্তু কিচ্ছু হলো না, সেদিন ওই জিনিসটা আসেনি। কিন্তু দ্বিতীয় দিন যখন এই সেম প্ল্যান করে ওনারা শুলেন, ঠিক 2টো নাগাদ পার্থবাবু বুঝলেন যে ওনার স্ত্রী ওনাকে কনুই দিয়ে ধাক্কা মারছে, তার মানে জিনিসটা এসেছে। এবং ওনার এত ভয় লাগে, মানে জাস্ট উনি বলতে, আমি জানি না আমার কেন ভয় লাগছিল, আমি একটু ঘাটটা তুলে আমি যখন আমার স্ত্রীর দিকে, মানে স্ত্রীর যে সাইডটা সেদিকে যখন তাকাচ্ছি, আমি সত্যি সত্যি দেখতে পাচ্ছি একটা লম্বা সরু জিনিস আমার স্ত্রীর মানে খাটের পাশ দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এবং আমি দেখার সঙ্গে সঙ্গে হুড়মুড়িয়ে উঠতে যাব, তখন আমি বুঝলাম যে আমার পায়ে কোনো জোর নেই, মানে কোনো জোর নেই, আমি একটা পা মানে এক পায়ে আমি দাঁড়াতে পারবো না। এবং উনি যখন হাতে ভর দিয়ে যখন ওঠার চেষ্টা করবেন, দেখলাম ওনার হাতেও কোনো জোর নেই, এবং ওনার মানে গলা দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। সেটা বিস্ময় হোক বা এক্সাইটমেন্টে যে কারণেই হোক না কেন, সেটা বড় কথা নয়, কিন্তু উনি বুঝলেন যে ওনার হাতেও জোর নেই, পায়ে জোর নেই, এবং উনি চিৎকার করতে পারবেন না। এবার তো ওনার প্রচণ্ড ভয় লাগে, এবং উনি স্পষ্ট দেখছেন যে ওনার স্ত্রীর আঙুলগুলোর উপরে ওই জিনিসটা, ওই কোচা কোচা আঙুলগুলো বোলাচ্ছে। এবং তখন উনি মানে একটা সময় আসে যখন না উনি আর এগুলো সহ্য করতে পারছিলেন না, উনি রীতিমতো মানে ফেন্ট হয়ে যান, এবং কখন যে ঘুমিয়ে গেছে সেটা উনি নিজেও জানেন না। তো পরদিন যখন সকাল হয়েছে, তখন মানে জাস্ট ঘুমটা ভাঙতেই পার্থবাবু ওরা স্ত্রীকে বলে যে তুমি আমায় ক্ষমা করে দাও, আমি তোমার কথাটা সত্যি হিসেবে ধরিনি, কিন্তু কালকে আমি দেখেছি। তখন ওনার স্ত্রী রীতিমতো কাঁদতে কাঁদতে বলছে যে আমার তো মেয়েটার জন্য খুব চিন্তা হচ্ছে, আমি এই জিনিসগুলো দেখছি, তুমি এগুলো দেখছো, মেয়ের সাথে যদি এগুলো কোনো দিন হয়, ও তো সহ্যই করতে পারবে না। এবং কেন ওনাদের সাথে এটা হচ্ছে, কী জন্য হচ্ছে, উনি কিছুই বুঝতে পারছে না। এবং ওই জিনিসটা প্রত্যেক দিন এসে নয় ওনার হাতের আঙুলে, নয় ওনার মানে বাঁ হাতের পায়ের আঙুলে এরকম করে মানে ওই নিজের ওই সরু আঙুলগুলো বোলায়। এরপরে যেটা হলো যে ওনার স্ত্রী জাস্ট চা বানাচ্ছে, নর্মাল যেরকম উনি চা বানান সেরকমই চা বানাচ্ছে। তো চা বানাতে বানাতে হঠাৎ করেই, এটা দেখবেন খুব কমন, অনেক সময় চা ছাঁকতে গিয়ে কী হয়, একটু হয়তো গরম চা হাতে পড়ে যায়। এটা যে খুব অস্বাভাবিক বা খুব আনকমন তা তো নয়, তো সেরকমই জাস্ট হয়, মানে হাত থেকে চাটা একটুখানি সামান্য ছলকে পড়ে যায়, এবং চাটা গরম ছিল, বাট তাই বলে মানে ফুটন্ত ছিল সেটা নয়। প্রথমে তার আঙুলে ফোসকা পড়ল, ঠিক ওই বাহাতেরই আঙুলে, কিন্তু বাহাতেরই তর্জনী, মধ্যমা আর অনামিকা, এই 3টে আঙুলে জুড়েই ওনার চা লাগে। পরের দিন ফোসকা পড়ল, এবং মাত্র 2 দিনের মধ্যে, মানে ওনার কিন্তু ওষুধ চলছিল, বাট স্টিল 2 দিনের মধ্যে ওনার ওই 3টে আঙুল কিন্তু পুরো কালো হয়ে গেল, মানে পুরো কালো। এবং ওই রকম কালো, মানে বলছে যেন কুচকুচে কালো, মনে হচ্ছে না কেউ মানে কাজল লেপে দিয়েছে আমার স্ত্রীর আঙুলে। তো এই কালো হওয়াতেই সাথে সাথে ওনারা প্রচণ্ড ভয় পেয়ে যান, হাসপাতালে যান, নামকর একজন ডাক্তারের আন্ডারে দেখায়। তো উনি বললেন যে কী করেছে, তো মানে বিভৎস অবস্থা, বলছে ইমিডিয়েট অপারেশন না করলে এই ইনফেকশন বেড়ে যাবে, এবং এমনও হতে পারে যে পুরো হাতটাই বাদ দিতে হলো। তো সঙ্গে সঙ্গে ওনারকে
ডাক্তারের বললেন যে এটা অপারেশন করতে হবে। তো অপারেশন করে তিনটে আঙুল বা হাতে তিনটে ওই আঙুল যে তিনটে আঙুলে আর কি বলেছিলাম যে ওই ছায়ামূর্তিটা ওই তার আঙুলগুলো ওনার আঙুলে বোলায়, তিনটে আঙুল কিন্তু সত্যি পুরো পচে গেল, তিনটে আঙুল ওনার বাদ গেল। এবং এই ঘটনাটার পরে কিন্তু মানে পার্থবাবু ওনার স্ত্রী তিনজনেই খুব ভয় পেয়ে যায়, ওনার স্ত্রীও ওনাদের মেয়েও খুব ভয় পেয়ে যায়। তো ওনারা ভাবলো যে না, কোনো একটা কিছু এবার করতে হবে। তো ওনারা ওই বাড়িতে ওনাদের এত ভয় লাগতো যে ওনারা ওই বাড়ি ছেড়ে পার্থবাবু এবং স্ত্রী ওনার মেয়ে তিনজনে মিলিয়ে ওনার সে শ্বশুর বাড়ি মানে ওনার বউয়ের বাপের বাড়িতে গিয়ে উঠল। সেখানে ওনারা মাস দুয়েক ছিল এবং অনেকের সাথে এই সময় ওনারা কথা বলে, জানার চেষ্টা করে যে কী জন্য এই ঘটনাটা ঘটলো। ইভেন ডাক্তারও অবাক হয়ে গেল যে সামান্য চা ছেটা থেকে কী করে এটা হয়। তো ডাক্তার তো বিশ্বাসই করে, ডাক্তার বলেছে যে নিশ্চয়ই আপনার কোথাও এর আগে কেটে গেছিলো, আপনি হয়তো মানে আমল দেননি, সেখান থেকেই এটা হয়েছে, শুধুমাত্র গরম চা ছিটকলেই জিনিস হতে পারে না, মানে মেডিকেল পরিভাষায় এটা হওয়া সম্ভবই না। যাই হোক, ওনার স্ত্রী সুস্থ হলেন। তো তারপরে ওনারা জানতে পারেন যে ওই যে শাঁখটা ছিল এবং ওই যে শাঁখটা হাতে নিয়ে তিনজনে তিন রকমের উইশ করে, তিনটে উইশই কিন্তু ফুলফিল হয়েছিল। এটা কিন্তু কোনো ভগবান প্রদত্ত আশীর্বাদ বা কোনো দেব বা দেবী এই ঘটনার পিছনে নেই। দেখুন, যেমন ভগবান আছে, ভালো শক্তি আছে, তেমনি কিন্তু অপদেবতা অপশক্তিও আছে। ওই যে শাঁখটা, ওই একটা নিখুঁত সুন্দর শাঁখ যেটা দেখলে যে কারোর চোখ জুড়িয়ে যাবে, যে কেউ অ্যাট্রাক্ট হবে, ওই শাঁখের মধ্যে এক অপদেবতা ছিল এবং সেই অপদেবতার কিছু ক্ষমতা ছিল। সেই জন্য ওই শাঁখটা হাতে নিয়ে তিনজনে যখন অন্যমনস্ক হয়ে তিন রকমের উইশ করেছিল, ওই অপদেবতা কিন্তু সেই উইশগুলো পূরণ করেছিল। কিন্তু এর বদলে সেই অপদেবতা রিটার্নে কিছু চেয়েছে। কী চেয়েছিল? ওনার আঙুল, তিনটে উইশ যেহেতু পূরণ হয়েছে, তো তিনটে আঙুল চেয়েছে। এবং সেই তিনটে আঙুল ভাবুন, যেভাবে হোক আর যে কারণ যাই হোক না কেন, তিনটে আঙুল কিন্তু সত্যি ওনার স্ত্রীর চলে গেছে। এবং যে ওনাদেরকে এই কথাটা বলে, সে বলে যে ইমিডিয়েট ওই শাঁখটাকে গঙ্গার জলে ফেলে দাও, কিচ্ছু করবে না, শুধু যখন শাঁখটা নিয়ে তোমরা বাড়ি থেকে বেরোবে সে সময় কিন্তু তোমাদের একটা রিস্ক থাকবে। তো সেই জন্য উনি একটা ঠাকুরের ফুল দিয়ে দেন যে এই ফুলটা হাতে নিয়ে শাঁখটা গঙ্গার জলে ফেলতে যাবে, এবং গঙ্গার জলে যখন ফেলবে তখন কিন্তু একজন যাবে না, 2-3 জন যাবে, একে অপরকে ধরে থাকবে। তো কারণ ওই যে অপদেবতা আছে সে কিন্তু ঘর থেকে চট করে যেতে চাইবে না। যাই হোক, তো পার্থবাবু, ওনার স্ত্রী এবং ওনার স্ত্রীর যে ভাই, তিনজনে মিলে ওই শাঁখটাকে মা গঙ্গার জলে ফেলতে যায়। এবং এখানে একটা খুব ডেঞ্জারাস ঘটনা ঘটে। ওটা ফেলতে যাওয়ার সময় পার্থবাবুর শালা কিন্তু মানে একদম গঙ্গার ওখানে পড়ে গেছিলো এবং আরেকটু হলে তলিয়ে যাচ্ছিল, তাকে কোনো রকমভাবে বাঁচানো হয়। তো ওই শাঁখ দিয়ে দেওয়ার পর থেকে আর কখনো কোনো অসুবিধা হয়নি, সব কিছু ঠিকঠাক থাকে। তো সেই জন্য ভাবুন যে সব কিছুই মানে ভগবান যেমন আছে, শুভ শক্তি যেমন আছে, তেমনি অপশক্তি অপদেবতাও আছে। এবং কখনো কখনো কিছু জিনিসের মধ্য থেকে কিন্তু সেই জিনিসগুলো আপনার সাথে আপনার বাড়িতে চলে আসে এবং আপনার জীবনে কিন্তু একটা ভয়ঙ্কর প্রভাব ফেলে যায়। ওই জিনিসটা চলে গেল, তার প্রভাব চলে গেলেও উনি এবং ওনার স্ত্রী লিখেছেন যে আমরা 4-5টা বছর আমাদের বাড়িতে টুকটাক অনেক ঘটনা ঘটতো, যেগুলো খুব একটা স্বাভাবিক নয়। ক্ষতি হয়নি, কিন্তু আমরা খুব ভয়ে খুব খারাপ সময় কাটিয়েছি। এখন একদম সব কিছু ঠিক আছে, এখন আর কোনো সমস্যা নেই। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো একটু সকলের সাথে শেয়ার করে দেবেন। খুব ভালো থাকবেন, দেখা হবে আবার পরের এপিসোডে। নমস্কার।